नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসিকা শুরু করেন। আমাদের ওই 195 পৃষ্ঠা ওই মৃতদেহকে অসার করিয়া ফেলে, এখান থেকে শুরু হবে গানটা। লাস্টের লাইন গান। গানটা পড়বো এখান থেকে। হ্যাঁ, পড়েন। মৃত্যু দেহকে অসার করিয়া ফেলে এবং অন্য এক দেহ উৎপন্ন হয়, কিন্তু এই পরবর্তী দেহ পূর্ববর্তী দেহ হইতে সম্পূর্ণ ভিন্ন নহে, কারণ কোন এক মরণ মুহূর্তে যে কর্ম প্রবাহিত হয় তাহা দ্বারাই পরবর্তী দেহ উৎপন্ন হয় এবং সেই জীবন প্রবাহ পরিচালক কর্মশক্তি তখনও সঞ্জীবিত থাকে। জনক জননী এ জড় উপকরণ উৎপাদনে সাহায্যকারী মাত্র। জগতের ক্ষুদ্র বৃহৎ যাবতীয় ঘটনা যখন এক শৃঙ্খলাবদ্ধ বিধান দ্বারা নিয়মিত হইতেছে, কোন লীলাময়ের লীলায় বা ইচ্ছাময়ের ইচ্ছাধীনে হইতেছে না, তখন ইহা বুঝা অত্যন্ত সহজ যে মৃত্যুর পর পুনর্জন্মের অবকাশ ও সুযোগ সেই বিধান বলেই উৎপন্ন হয়। আর পড়বো গানটা না,
কিন্তু এই পরবর্তী এখান থেকে নাকি মৃত্যু দেহকে অসার করিয়া না এখান থেকে ব্যক্তি বিশেষের মৃত্যু শুধু ক্ষণস্থায়ী ঘটনার ক্ষণস্থায়ী পরিণাম। মানে মৃত্যু সম্পর্কে এখানে এর আগের লাইনগুলো একটু বলে গেলে তখন এটা বুঝা যাবে। এখানে এই লাইনের দ্বারা বিশেষ করে বোঝাতে চাচ্ছে যে আমরা তো প্রতি ক্ষণে ক্ষণে আমরা মরে যাচ্ছি এবং দেহ ও সর্বতভাবে মৃত্যুবরণ করতেছে দেহের প্রতিটা কোষ, কিন্তু জীবিত ইন্দ্রিয় শক্তি বলে তথা জীবনী শক্তি বলে অথবা নামের শক্তি বলে, নামের সক্রিয়তা সচলতা কার্যক্রম তথা আমাদের কর্মশক্তি বলে, এটা এভাবে যতক্ষণ পুনরায় কোষ উৎপন্ন করার ক্ষমতা রাখে ততক্ষণ পর্যন্ত এটা বেঁচে থাকে বা সক্রিয় অবস্থায় থাকে এই দেহটা। আবার মাঝে মধ্যে কোনো অংশ বিশেষ নিষ্ক্রিয় হয়ে যায় বা পুনরায় কোষ উৎপন্ন করতে পারে না, কোষ উৎপন্ন করার ক্ষমতা থাকে না, ওটাকে আমরা বিভিন্ন রোগ নামে চিনি আর কি, বা ক্যান্সার বা পচনশীল বা কিছু একটা এরকম করে চিনি। বিভিন্ন সাইট পৌঁছে যায় না মানুষের, ক্যান্সার বলি আর কি আমরা এখন এগুলোকে, না আগের দিনের পচা রোগ বলতো, আগের দিনে যখন ক্যান্সার নাম পরিচিত ছিল না তখন আর কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পচে যায় এ জাতীয় কিছু। এগুলো হচ্ছে যে মূলত ওই কোষ গঠিত না হইলে এই দেহ ক্রমে এভাবে বিনাশ হয়ে যায়। আর নর্মালিও আমরা দেখেছি যে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে এই দেহ কোষ বিনাশ হয়ে যাচ্ছে, যাইলেও পুনঃউৎপন্নের কারণে দেহকে ক্ষয় হয়েছে বলে আমাদের অনুমেয় হয় না। এজন্য প্রতিক্ষণে যে মরে যাচ্ছি এটা আমাদের বোধগম্য হয় না। যখন দেহ একেবারে নিঃশেষ হয়ে যায় আর কোষ উৎপন্ন করার কোনো রকমের ক্ষমতা থাকে না এবং এখান থেকে প্রাণ সঞ্চালন বা বায়ু সঞ্চালনের কার্যক্রম, যাবতীয় কার্যক্রম যখন বিলীন হয়ে যায় তখন এটাকেই আমরা মূলত মৃত্যু বলি বা একেবারে বিনাশ বলি। এই বিনাশ হওয়ার সঙ্গে সঙ্গে এটা অন্য দেহে ট্রান্সফার হচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। কিন্তু আমাদের এই দেহে প্রাণসন্ততি থাকাকালীন সময়েও এই ট্রান্সফারের ব্যাপারটা, পুরো একটা দেহের যে ট্রান্সফার এখান থেকে হচ্ছে, একটা মনের ট্রান্সফার পুরো হয়ে যাচ্ছে, ওই ট্রান্সফারের কার্যক্রম আমাদের মধ্যেও প্রতিনিয়ত চলে অহোবার এটা চলতে রয়েছে, চলে রয়েছে। ঠিক এই জায়গাতে এই কথাটা বুঝাতে গিয়ে ওই সেই বিষয়টা এখানে টানা হয়েছে, বুঝছেন? না হলে এখানে মৃত্যুর কথা এভাবে বলার কি দরকার, বুঝছেন? এখন দীপেন বাবা আমি যেটা বুঝাতে চাইছি বুঝছেন না? ব্যক্তি বিশেষের মৃত্যু শুধু ক্ষণস্থায়ী ঘটনার ক্ষণস্থায়ী পরিণাম। মানে ওই ক্ষণের
ঘটনার ওই ক্ষণস্থায়ী ঘটনার ক্ষণস্থায়ী একটা পরিণাম মাত্র। এটাই মৃত্যু দেহকে অসার করিয়া ফেলে এবং অন্য এক দেহ উৎপন্ন করে। কিন্তু এই পরবর্তী দেহ পূর্ববর্তী দেহ হইতে সম্পূর্ণ ভিন্ন নহে। ঠিক একই রকম উপরের লাইনটা আবার ভাবেন। আমরা এই কথা বহুবার আলোচনা করেছি। কিছুক্ষণ আগের আমার দেহ যেটা ছিল কিছুক্ষণ পরের আমার দেহ এটা সেম না, অনেক বিষয় সেখানে পাল্টে গেছে। কিছুক্ষণ আগের মন কিছুক্ষণ পরের মন একই না, অনেক মন মানসিকতার মধ্যে তফাৎ পরিবর্তন হয়ে চলেছে। ঠিক একইভাবে বলা হচ্ছে যে মানে এখানে যেমন এই দেহের সঙ্গে এই দেহ উৎপন্ন এবং ধ্বংস হচ্ছে, যে আপনি যেমন চোখে দেখতেছেন না বা এটার থেকে এটা পরিবর্তিত যেমন বুঝতেছেন না, ঠিক একইভাবে আপনাকে আবার বোঝানো হচ্ছে যে আমাদেরকে আবার বোঝানো হচ্ছে যে পরবর্তীতে যে একটা আরেকটা দেহ যে ধারণ করবে, ওই দেহ সঙ্গে এই দেহের সম্পর্ক নাই এমন বলা যাবে না। আবার এর আগে আমরা আরো পড়েছিলাম সম্পর্ক আছে, ঠিক এমনও বলা যায় না। সম্পর্ক নাই এমনও বলা যায় না, সম্পর্ক আছে একান্তে এমনও বলা যায় না। বুঝছেন কথাটা? এটা কি মৃত্যুর পরের কথা? মৃত্যুর পরের কথা, মৃত্যুর পরের কথা। আমি যেগুলো বলছি এখানে এগুলো লেখা নাই, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। বুঝছেন? মানে এই কথাটা এখানে এভাবে লেখার পেছনে কি কারণ এটা বলছি, যে বুঝছেন? এখানে লিখছে যে কিন্তু এই পরবর্তী দেহ পূর্ববর্তী দেহ হইতে সম্পূর্ণ ভিন্ন নহে, কারণ কোন এক মরণ মুহূর্তে যে কর্ম প্রবাহিত হয় তাহা দ্বারাই মানে এটা বুঝতেছি না যে কিন্তু এই পরবর্তী দেহ পূর্ববর্তী দেহ হইতে সম্পূর্ণ ভিন্ন নহে, মানে আলাদা নহে, একই। তো মানে এটা কি পরবর্তী ইয়াতে গিয়ে আমার কি একই দেহ তো হবে না? এটা অর্থাৎ এটাই আমি এতক্ষণ ধরে বলতেছি যে আমাদের একটু আগের দেহ একটু পরের দেহ যেমন একই বলতে আমরা পারি না। স্বাভাবিক চোখে আমরা দেখতেছি একই রকম রয়েছে, তো আমার স্বাভাবিক চোখে দেখতেছি, কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে, প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে, প্রত্যেকটা চুলের খণ্ড বিশেষ জায়গার মধ্যেও এই পরিবর্তন কিন্তু সাধিত হয়ে গেছে। এটা তো ঠিক আছে। এবার এর পরের কথা আরো বলতেছে যে এরপরে আপনি দেবদেহ লাভ করেন বা ব্রহ্মদেহ লাভ করেন বা নারকী দেহ লাভ করেন, যেটাই লাভ করেন না কেন, এই দেহের সঙ্গে, দেহ বলতে এখানে পুরো আমার অস্তিত্ব বা সত্তাধিকারিতাকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। বুঝছেন? দেহ বলতে শুধু দেহ বুঝবেন না, ওইভাবে বুঝবেন না। আমার পুরো সত্তাধিকারী ব্যাপারটা আর কি, আমরা যেখানে আমি আমার বলে বুঝে আছি, মনে করে আছি, ওই ব্যাপারটার কথা এখানে বলা হচ্ছে। ওই ব্যাপারটা থেকে পরবর্তী যে ব্যাপারটা তৈরি হবে, ঠিক এটা ছাড়া সেটা নয়। এটার অস্তিত্ব সেখানে বিদ্যমান। বুঝছেন? আবার এটা কিন্তু সেটা নয়। এটা বললে মাত্র এই কথা আবার লগে সঙ্গে সঙ্গে আপনি আবার নিজে নিজেও বলে ফেলবেন। বললে এগুলো আমাদের কানে শুনে যায়, আমরা বুঝে যাই এটা। বুঝছেন? রিপিট মানে ওটা জায়গা নিতে পারে না। কোনটা? আত্মত্ব অবস্থা, আত্মত্ব ভাব জায়গা নিতে পারে না। ওটা বললে মাত্র হঠাৎ করে আত্মত্ব ব্যাপার চলে আসবে। নির্বাণ লাভের জন্য সবসময় এগুলো খুব সজাগই থাকতে হয়, আত্মত্ব ব্যাপার যাতে কোনোভাবেই উৎপন্ন হতে না পারে।
এর পরের লাইনটা একবার পড়েন। কারণ কোন এক মরণ মুহূর্তে যে কর্ম প্রবাহিত হয় তাহা দ্বারাই পরবর্তী দেহ উৎপন্ন হয় এবং সেই জীবন প্রবাহ পরিচালক কর্মশক্তি তখনও সঞ্জীবিত থাকে। হ্যাঁ, এখন পুরো ক্লিয়ার না? তখন আমি এই মরণ মুহূর্তে যে চিত্ত উৎপন্ন করেছিলাম, ওই চিত্ত উৎপন্ন করতে আমার এখন সর্ব অবস্থা, সর্বসত্তা অধিকারিত্ব অবস্থাগুলো পুরো কাজ করেছে না সেখানে? তখন যেহেতু কাজ করেছে ওটা উৎপন্ন করার জন্য, সেহেতু এটার সঙ্গে এটা লিঙ্ক একটা রয়ে গেছে না? লিঙ্ক একটা আছে না, থাকে না? এরকম আর কি ওই ব্যাপারটা। তারপরে জনক জননী এই জড় উপকরণ উৎপাদন, তো মানে উৎপাদন করতে হলে দুইটা জিনিসের প্রয়োজন হয়, দুটা সেটা না বানতে। অর্থাৎ এখানে আমরা এই সময়ের মধ্যে, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, এটা আমরা বহুবার আলোচনা করেছি। সব সময় যে মাতা পিতা প্রয়োজন হয় এমন না। মাতা পিতা ছাড়াও জন্ম সম্ভব, বুঝছেন? বীচি ছাড়া গাছ সৃষ্টি হয় না? দীপেন বাবু, ওই আগাছা যেটা আছে আগাছা, ওইটা বেশি ছাড়া তো অনেক সময় গাছের মধ্যে হয় পরগাছা যেটা বলে। দীপেন বাবু সায়েন্সের পক্ষ থেকে বলেন। আজ আমাদের ইয়া নাই, এই কতগুলো কলেজের স্টুডেন্ট ছিল, যে কি নাম, রনি বড়ুয়া মনে হয়, ওরা জানতো বীচি ছাড়া গাছ জন্ম হয় কিনা। এই ক্ষেত্রে বিষয়টা আরো বেশি বিতর্কিত হয়ে যায়, কারণ একটা কথা আছে না যে ডিম আগে না মুরগি আগে, এরকম বিষয়টা হয়ে যাচ্ছে। এটা তো এটা সমাধান জানেন না তাইলে? এটা সমাধান হচ্ছে যে গাছ আগে, তবে আমাদের কোনো নির্দিষ্টভাবে পৃথিবীতে এরকম কোনো গাছের ছাড়া কেউ এসে লাগায় যায় নাই। এটা অটোমেটিকভাবে একটার সঙ্গে একটা সংশ্লিষ্ট হতে 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 বর্তমান এই আকার। আমরা আবার ইদানিংকালে এটা আরও আপনারা খুব পরিষ্কার করে বুঝতে পারবেন, এক গাছের সংমিশ্রণে আরেক গাছ। যেমন কখনো আপনারা বট গাছের সঙ্গে আম গাছ লাগিয়ে দেখবেন। আমরা অরণ্যের মধ্যে একটা বট গাছের সঙ্গে আম গাছ, একটা আমের বিচি যে কোনো প্রকারে পড়ছে আর কি, আম গাছ একটা উঠছে। আম এটা তো ভগবানে দিলে দিতাম, এটা কিছু নাই, বট গাছেরই এর মতো, বুঝছেন? তারপরে এটা কেন এরকম হয়ে গেছে? ওই যে বট গাছের সংমিশ্রণে এসে বট গাছের রস কষ যাবতীয় সবকিছু মিশতে মিশতে এটা একটা ভিন্ন আকার, ভিন্ন রকম হয়ে গেছে। এটা আপনি খেলে বুঝবেন না যে আমরা খেয়েছি, মানে ওই আমটা আমরা খেয়েছি পরীক্ষা করার জন্য। দেখতেও একটু বিদগুটে টাইপের হয়েছে, এবং আম গাছের চেহারাও বিদগুটে টাইপের হয়ে গেছে, তারপরে এবং আমটাও বিদগুটে হয়ে গেছে। এটা সংমিশ্রণে এসে এটা, বুঝছেন? পৃথিবীর এই শুরু লগ্ন থেকে এই বৃক্ষগুলো, গাছগুলো এভাবে নানাভাবে এই শ্যাওলা যেভাবে জন্ম হয় একটা জায়গাতে, আপনারা দেখেন না একটু পানি পড়লে শ্যাওলা জমে যায়, শ্যাওলার কি কোনো বিচি আছে নাকি? এগুলো উদ্ভিদ না, এগুলো বড় হয় না, এবং পানি কিছুদিন জমা রাখলে পানির মধ্যে সবুজ সবুজ একটা আঁশ হয়ে যায়, দেখেছেন? এগুলো এক প্রকারের উদ্ভিদ, এগুলোও বড় হয়। এ জাতীয় বহু উদ্ভিদ আছে, এগুলো কোনো বিচি টিচি কোনো কিছু দরকার নাই, অটোমেটিকভাবে উৎপন্ন হয়ে যায়। মোলা ফেনা এগুলো কে আনি চাষ করছে নাকি আমাদের পুকুর টুকুরের মধ্যে? মোলা ফেনা, কচুরি ফেনা এগুলো কেউ চাষ করে আনিয়া এই অটোমেটিকভাবে এগুলো কার্যকারণে অটোমেটিকভাবে সৃষ্টি হয়ে যায়, বুঝছেন? এবং এগুলো দীর্ঘকাল, দীর্ঘ সময় এগুলোর সংমিশ্রণ একটার সঙ্গে একটা জোড়া লাগতে লাগতে এক এক জাতীয় করে হয়ে যায়। তো হইতে হইতে এক পর্যায়ে গিয়ে এগুলোর থেকে বীজও হয়, এগুলোর থেকে ফলও হয়, বুঝছেন? এটা মনে রাখবেন। তাহলে এই সিস্টেমে যাইলে কি আগে, ওই গাছ আগে, বিসি আগে না ইয়ে আগে, এটার কোনোদিন রেজাল্ট তো পান নাই না, আজকে পেয়েছেন, মনে থাকবে। অভিধর্ম কি ডেঞ্জারাস না?
কত বিদঘুটে বিদঘুটে, এগুলো অভিধর্ম ছাড়া আর কেউ রেজাল্ট দিতে পারবে না এই ইতিহাসের। এগুলো আপনা আপনিভাবে প্রাকৃতিকভাবে এগুলো হইতে হইতে এই পর্যন্ত। এখন আমরা আম কাঁঠাল বলে ফেলতেছি, নাম দিয়ে ফেলছি, বুঝছেন? এটা এক পর্যায়ে আম কাঁঠাল এরকম ছিল না, এটা একটার সঙ্গে একটা সংমিশ্রণ হতে 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 এত হাজারো কোটি রকমের, মিলিয়ন বিলিয়ন রকমের গাছপালা হয়েছে। এগুলো কোনো ঈশ্বর, গড, খোদা কেউ এখানে এনে দিয়ে যায়নি। তবে এই জাতীয় হওয়ার পিছনেও এই যে বিভিন্ন রকমের আমাদের রসালো খাবার দাবার, রসালো ফলমূল হয়েছে, যেভাবে হোক না কেন হয়েছে, যেটা হয়েছে সেখানেও মানুষের কর্মের সঙ্গে সংমিশ্রিত সংযোগ আছে। মানে আমাদের এগুলো খাবার মতো, ওই রকম খাওয়ার মতো এখন উপযুক্ততা আছে, আমাদের ওই রকম পুণ্যশক্তি আছে বলে আমরা এগুলো খেতে পারি। আমাদের আদিম যুগের মানুষ, আমরা যেটা প্রথম অবস্থায় পড়তে গিয়ে, ব্রহ্মজাল সূত্র পড়তে গিয়ে আলোচনা করে ফেলেছিলাম, মাটির উপরিভাগ এর একটা নির্দিষ্ট স্তর এটা মানুষে ভক্ষণ করত, এবং এটাকে তুলনা করা হয়েছে স্বর্গের ইয়ার মতো, দিব্য ওজের মতো করে তুলনা করা হয়েছে। মাটির উপরি অংশ, পৃথিবীর উপরি অংশ, এটা খাইতো, নির্দিষ্ট একটা মাটি পাওয়া যাইতো, ওটা খাইতো। শুনলে আমাদের থেকে আশ্চর্য লাগতেছে না মাটি খাওয়াটা? কিন্তু এখনো পৃথিবীতে এমনও দেশ আছে, কিছু কিছু মাটি আছে তারা বিস্কুট বানিয়ে খায়। ওখানে হালকা কোনো কিছু একটা হালকা পাতলা মিক্স করে মাটিকে, মাটির বিস্কুট আর কি, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর, ক্ষতিকর হলেও তারা খাইতে খাইতে ছোটবেলা থেকে ওগুলো অভ্যস্ত। ইউটিউবে সার্চ করে দেখবেন, দেখে যাবেন। হ্যাঁ, এই যে আমি এই কথাগুলো বলি, আমাকে অটোমেটিকভাবে এগুলো দেখায়, এই সমস্ত বিদঘুটে কার্যক্রমগুলো। মানে মাটি যে খাইতে পারে, খাইতো এক সময়, এটার নজির প্রমাণ এখনো আছে। সুতরাং ওই মাটি থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে যখন এই বৃক্ষরাজি উৎপন্ন হলো, ধান এটা সেটা এগুলো উৎপন্ন হলো, এগুলো খাচ্ছে। না হলে এগুলো কেউ এনে চারা করে দিয়েছে নাকি? এগুলো প্রমাণ কি? এখন প্রমাণ হচ্ছে যে এখন এক ফলের সঙ্গে এক ফল যুক্ত করে নানা কন্ডিশনের ফল কৃত্রিমভাবে বানিয়েছে না? দেখেছেন? কৃত্রিমভাবে নানা ফল বানিয়েছে, এটা দেখেছেন? দেখেন না আপনারা? না, কৃত্রিম ফল, কৃত্রিম বলতে মানে একদম ডাইরেক্ট মানুষের বানানো না, দুইটা গাছের সংমিশ্রণ করে আরেক রকম ফল হয়ে যায়। যেমন আমি বট গাছের সঙ্গে লাগানো আমের কথা বললাম, বুঝছেন? যেমন আমরা, আমাদের দেশে কতগুলো বড়ই আছে, খাইতে মূলার মতো লাগে অনেকটা, বিশাল ঢোসা বড়ই, বড়ির বিচি আছে, একদম ছোট, 1-1.5 হাতের মধ্যে বড়ই ধরে যায়। দেখেছেন না গাছগুলো? দেখছেন? এগুলো আমরা আগে ছোটবেলাতে ওখানে দেশে থাকতেই শুনছি, মূলার সঙ্গে কিভাবে নাকি সংযোগ করিয়ে এই বড়ই, বিরাট বিরাট বড়ই, একটু কম মিষ্টি হইলেও দেখতে অনেক বড়। এখানে আসলে এখানে বেশি, এখানে এরকম নানা জাতীয় ফলের মিশ্রণ করে করে নানা কিছু বানিয়েছে এই ফ্রান্সের মধ্যে। আচ্ছা, যাই হোক, আমরা কি আলোচনা থেকে যে চলে গেলাম এখানে, গাছ আগে না, জনক জননী জড় উপকরণ উৎপাদনে সাহায্যকারী মাত্র। তো এটা পরবর্তীতে গিয়ে যখন আমরা জনক জননীর হিসাব করব, তখন এই জনক জননী এমনি নর্মাল সাহায্যকারী মাত্র। কিন্তু আমার কার্যক্রম হচ্ছে যে ওই যে প্রতিসন্ধি বিজ্ঞান থেকে আমরা যেগুলো যেগুলো জানি আর কি, বুঝছেন, ওই জাতীয় কার্যক্রমগুলো। এখানে জনক জননী এটা সাহায্যকারী। আর কারোর সমস্যা আছে এখানে? দেখেন ওই লাইনটা আবার পড়েন, আরো পরিষ্কার হবে। জনক জননী এই জড় উপকরণ উৎপাদনে সাহায্যকারী মাত্র। জড় উপকরণ, জড় উপকরণ কি? আমাদের জন্ম, যেই জড় পদার্থ একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম একটা জড় কণা থেকে আমাদের উৎপত্তি, সূচনা।
ওইটাকে সৃজন করা, লালন করার এগুলো মাতা এবং পিতার উপরে দায়িত্ব থাকে। ওরা ওই দায়িত্ব গ্রহণ করে ইয়ে করে। তারপরও এরা হচ্ছে যে সাহায্যকারী মাত্র। প্রতিসন্ধি বিজ্ঞান আমার ব্যক্তিগত, বুঝছেন? আমার ব্যক্তিগত বলতে ওই দেহ, আগের দেহ যে প্রতিসন্ধি জনকর্ম তৈরি করেছে, ওই জনকর্মই হচ্ছে যে মূল ব্যাপার। এই জড় বিষয়কে ক্রমান্বয়ে পুরো স্বাভাবিক করে গড়ে তোলার জন্য মাতা পিতা সাহায্যকারী মাত্র। এরপরে জগতের ক্ষুদ্র বৃহৎ যাবতীয় ঘটনা যখন এক সুশৃঙ্খলাবদ্ধ বিধান দ্বারা নিয়মিত হইতেছে, কোন লীলাময়ের লীলায় বা ইচ্ছাময়ের ইচ্ছাধীনে হইতেছে না, তখন ইহা বোঝা অত্যন্ত সহজ যে মৃত্যুর পর পুনর্জন্মের অবকাশ ও সুযোগ সেই বিধান বলেই উৎপন্ন হয়। বুঝছেন? জাগতিক সমস্ত কার্যক্রম, এই যে আমি এতক্ষণ বৃক্ষরাজির কথা বললাম, উদ্ভিদরাজির কথা বললাম, এগুলো যেমন এটার সঙ্গে এটা সংমিশ্রণ হতে গিয়ে বা ওরকম একটা পানি, জলবায়ু, সূর্যের তাপ, এটা যথাযথতা আসতে গিয়ে হতে গিয়ে এরকম একটা পরিবেশ তৈরি হয়, এখানে উদ্ভিদ জন্ম হতে পারে। ঠিক এটার কারণে হতে গিয়ে পুরো একটা পরিস্থিতি তৈরি হয়। ওই পরিবেশ পরিস্থিতির কারণে এভাবে মানুষ তথা প্রাণীকুলের অস্তিত্ব, প্রাণীকুলের জন্মান্তরও এভাবেই সৃষ্টি হয়ে থাকে। বিজ্ঞান এদূর পর্যন্ত জানে, এদূর পর্যন্ত আমাদের বর্তমান বিজ্ঞানের গবেষণাও আছে, কিন্তু ওই প্রতিসন্ধি বিজ্ঞান সাইডটা তাদের নাই, তারা ওটা জানে না। এই সাইড পর্যন্ত এটা বিজ্ঞানের আছে। এই প্রতিসন্ধি বিজ্ঞান সহ এই যাবতীয় কার্যক্রম এগুলো যে সম্পাদিত হয়, এটা একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট একটা গণ্ডিসীমার মধ্য দিয়ে, নির্দিষ্ট একটা কার্যক্রমের মধ্যে দিয়ে, বিধান নীতিমালার মধ্য দিয়ে এগুলো প্রতিনিয়ত সংগঠিত হতে থাকে। ওই নীতিমালার মধ্যে যে কোনো প্রকারে আবার পরিবর্ধন আপনার কারণেও আপনি হতে পারে, আবার পারিপার্শ্বিক কারণেও হতে পারে, পরিবেশগত কারণেও হতে পারে, হইলে ওই সিস্টেমটা লড়ে ওটা হয়ে যায়। সেটাও একটা নিয়ম, ওটা ওরকম হইলে ওটা ওরকম হয়ে যাবে, এটা হইলে ওটা ওরকম হয়ে যাবে, এটা এরকম হইলে এটা এরকম হয়ে যাবে। এটা প্রতিনিয়ত প্রতিক্ষণে এটা এভাবে পরিবর্ধনশীল। দীপেন বাবু বুঝতেছেন? এগুলো এমনি নর্মাল কথা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাও বুঝতেছেন না? পুতুল বাবু বুঝতেছেন না? ঠিক আছে, তারপরে দশ কুশল কর্ম সম্বন্ধে জ্ঞান লোকীয় সম্যক দৃষ্টি, এবং অকুশলের মূল যে লোভ, দেশ, মোহ, এই জ্ঞানও লোকীয় সম্যক দৃষ্টি। মূল অনুসারে অকুশল কর্ম বিচার করিলে বিষয়টি প্রাঞ্জল হইয়া যায়। দশ অকুশল কর্ম সম্বন্ধে এবং তাহাদের মূল অলোভ, অদেশ, অমোহ সম্বন্ধে জ্ঞানও লোকীয় সম্যক দৃষ্টি। মূলানুসারে কুশল কর্ম বুঝিবার চেষ্টা করিলে এই সম্বন্ধে বহু কূট প্রশ্নের সততই মীমাংসা হইয়া যায়। বুঝছেন দীপেন বাবু? একটু বুঝাচ্ছিলাম তো। একটু বুঝতেছি, ভালো বুঝতেছি না। আমি তো বলবো এগুলো এক লাইনে আপনি পুরো বলে যাইলে তো আর এগুলো আলোচনা হলো না, এগুলো তো আবার পড়া হয়ে গেল। এটা একটা লাইন,
আমি কালকে না পরশুদিন কিরকম করে আলোচনা করছি, এটা আমি করছি যে আপনারা বোঝার জন্য। খেয়াল করছিলেন এটা? এক লাইন পরে এক লাইন আলোচনা করতেছি যে পড়া তো একবার হয়ে গেছে, তখন কান পেতে শুনে থাকতে হবে পুরো সবাই মিলে পুরো পড়ার সময়। তা এর পরবর্তীতে এক লাইন করে করে বুঝে বুঝে তারপরে যাবে। দশ কুশল কর্ম সম্বন্ধে জ্ঞান লোকীয় সম্যক দৃষ্টি। যেটা দশ কুশল কর্ম আমরা সম্যক দৃষ্টি কাকে বলে এখানে একবার চিনে নেন ভালো করে। কাকে লোকীয় সম্যক দৃষ্টি বলে? মানে লোকীয় সম্যক দৃষ্টি হচ্ছে যে একত্রে লোকমিত ওই কর্ম কর্মফলের প্রতি যদি বিশ্বাস করে, যদি কোনো কিছু আমরা এইটাকে মেনে নিই, তাহলে এটা হবে যে লোকীয় সম্যক দৃষ্টি। এইটাকে আর একটু ভালো করে বলেন দীপেন বাবু। কোনটাকে? লোকীয় সম্যক দৃষ্টি। আচ্ছা, এখানে তো বলতেছে যে দশ কুশল কর্ম সম্পর্কে জ্ঞান হচ্ছে কি লোকীয় সম্যক দৃষ্টি, আবার অকুশল এইগুলোর মূল যে উপদেশ লোকীয় সম্যক দৃষ্টি সেগুলো সম্পর্কে জানা। বুঝছেন? আপনি আরেকবার বলেন। কায়ের দ্বারা ব্যাখ্যার দ্বারা মনের দ্বারাই এই দশটাকে লোকে দৃষ্টি বলা। এটা কায়ের দ্বারাটা তিনটি সুরি, তারপর বিবিসিআর প্রাণিত্যা, তারপর ব্যাখ্যার দ্বারা হলো ব্যাখ্যার দ্বারা হলো বিদ্যা কুটুবেদ, তারপর মনের দ্বারা হলো লৌহিংস বিদ্যা দৃষ্টি, এগুলো বলতে অর্থাৎ আমাদের এই চিত্তগুলো দ্বারা বা এই কর্মগুলো দ্বারা কর্ম সম্পাদিত হইলে আমাদের এই কর্মগুলো ভোগ করতে হয় বা এই ফল আমাদের পেতে হয়, এবং এখনো পাচ্ছি, ভবিষ্যতেও পাওয়ার জন্য অবস্থা উপক্রম যে হয়, এটা তো আমরা এখন দেখতেছি না। সরাসরি আমাদের ওই শ্রোতাপত্তি মার্গ জ্ঞান আর্য জ্ঞান লাভ না হইলেও এটা তো এখন প্রাথমিকভাবে আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে যে লোকীয় সম্যক দৃষ্টি। দুই রকমে আছে, কুশল পক্ষেও আছে, অকুশলের পক্ষেও আছে। আবার পরের লাইনটা এখন বুঝে যাবেন। দশ কুশল কর্ম সম্বন্ধে জ্ঞান থাকাটাই হচ্ছে লোকীয় সম্যক দৃষ্টি। মানে ওই অকুশল কর্মগুলো করলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন তো। হ্যাঁ, এটা যদি আমি জেনে আমার মনের মধ্যে যদি আয়ত্ত বর্তমানেও এটা নিয়ে এটা করলে মাত্র আপনার মনে একটা ইতস্ততা তৈরি হয় না। হ্যাঁ, চুরি করলে কেউ দেখুক বা না দেখুক, আপনি দেখে গেছেন না। হ্যাঁ, সুতরাং এই যে বিশ্বাস এবং এটা দেখতে পারা, বুঝতে পারা, জানতে পারা, এইটাই হচ্ছে যে লোকীয় ভাবে সম্যক দৃষ্টি। হ্যাঁ,
এবং অকুশলের মূল যে লোভ, দ্বেষ, মোহ, এই জ্ঞানও লোকীয় সম্যক দৃষ্টি। যেটা আমরা অকুশলের মূল লোভ, দ্বেষ, মোহ, এগুলো যদি আমরা মানে জানি, কোন এটা লোভ করলে অথবা দ্বেষ হিংসা করলে, মোহর যদি এগুলো সম্বন্ধে যদি আমি জানি, তাহলে এটাও লোকীয় সম্যক দৃষ্টি। আরেকটু সুন্দর করে বলতে হবে, এমনি জানছেন, আরেকটু সুন্দর করে বলার চেষ্টা করেন, নাইলে দীপেন বাবু বলেন এই জায়গাটা। আমি বুঝে বলতে পারতেছি, এটা আমি বুঝছি কিন্তু বুঝে বলতে পারতেছি। বলেন অমিত বড়ুয়া। এখানে প্রথমে দশ অকুশল কর্ম সম্বন্ধে যদি মানে আমার জানা হয়, তাই আমি যদি জানতে পারি এই যে দশ অকুশল, চুরি, তারপর মিথ্যা কামাচার, আবার এই ধরনের 10টি যেগুলো কর্ম আমরা অকুশল কর্ম সম্পাদন করি, লোকীয় ভাবে হতে পারে অথবা লোকোত্তর ভাবে। যদি না, এখানে তো লোকীয় ভাবে হবে, যেটা যদি জানতে পারি তাইলে বুঝতে পারি, তাইলে এটা সম্যক লোকীয় সম্যক দৃষ্টি। তো আমরা জানি যে অকুশলের মধ্যে আছে যে অকুশলের মূল হচ্ছে যে লোভ, দ্বেষ, মোহ। আমাদের এই লোভ, দ্বেষ, মোহের কারণে তো আমরা বিভিন্ন সাইট আমরা অকুশল কর্ম করে থাকি। যদি এই সম্বন্ধে যদি আমার মানে আমি যদি আমার মনে যদি আমি যদি এটা বুঝতে পারি, জানতে পারি, তাইলে এটাকে সম্যক দৃষ্টি, মানে এটা যদি জ্ঞান উৎপন্ন করতে পারি এইভাবে, মানে আমি লোভ, দ্বেষ, মোহ এগুলো সম্পর্কে যদি বুঝতে পারি, তাইলে আমি অকুশলের বদলে আমি কুশল কর্মটা করতে পারবো। তো করলে এটাই হবে লোকীয় সম্যক দৃষ্টি। ঠিক আছে, যাবতীয় অকুশল কর্মগুলো যে অকুশল কর্মগুলো সম্পর্কে জ্ঞান মানেই হচ্ছে যে অকুশল কর্ম কেন করে এবং এটার ফল রেজাল্ট কি, এটা এক সাইডে জানলাম। আর এটা করে কেন, অকুশল কর্ম উৎপাদিত হয় কেন, হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই লোভ, দেশ, মোহ। ঠিক তো? এটা জানতে পারা, এটা সহ ওটা জানতে হবে, দুটো একই কথা। আগেরটা এবং পরেরটা একই কথা, বুঝছেন? পরেরটা সুন্দর করে বুঝতে পারা, জানতে পারাও এটা লোকীয় ভাবে সম্যক দৃষ্টি। লোকোত্তর ভাবে সম্যক দৃষ্টি কাকে বলে? বলেন দীপেন বাবু, বলেন। পুতুল বাবুও বলবেন এরপরে, বলেন। হ্যাঁ, মানে বলতেছি যে লোকীয় ভাবে সম্যক দৃষ্টি, এটা আমাকে বলতেছে, এখন আমরা জানছি না, তাহলে লোকোত্তর সম্যক দৃষ্টি কাকে বলে, এটা আমি জিজ্ঞেস করছি। এটা হচ্ছে ওই যখন মার্গফল লাভ করে ছোট বুদ্ধি থেকে অরহত পর্যন্ত, তখন হচ্ছে গিয়ে লোকোত্তর সম্যক দৃষ্টি। পুতুল বাবু বলেন, তারপর আরো যারা যারা বলতে চাইছেন বলতে পারবেন। জ্ঞান লোকীয় মানে লোকোত্তর, এবং দুঃখ আত্মাকে জানা হলো লোকোত্তর জ্ঞান বলতে। শিল্পী গুরু আসেন আজকে, বলেন অমিতা বড়ুয়া, বলেন। লোকোত্তর সম্যক দৃষ্টি হচ্ছে যে অনিত্যকে অনিত্য মানে অনিত্য ভাবে মানে প্রমাণ করতে পারা, আর আপনার দুঃখকে দুঃখ ভাবে দুঃখকে দুঃখ বলে চিহ্নিত করতে পারা, আর অনিত্য দুঃখ অনাত্মাকে অনাত্ম ভাবে মানে মেনে নিতে পারাটাই হচ্ছে লোকোত্তর সম্যক দৃষ্টি। মানে অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে বুঝতে পারাটাই হবে যে লোকোত্তর সম্যক দৃষ্টি জ্ঞান। দুঃখ সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দুঃখের কারণ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে যথাযথ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে যথাযথ জ্ঞান সম্যক দৃষ্টি, লোকোত্তর সম্যক দৃষ্টি। ওই লোকোত্তর সম্যক দৃষ্টিও প্রথমে লৌকিকভাবেও আমাদের হয়,
এখন যেমন আমরা আলোচনা করতে করতে বুঝাইতে বুঝতে কিছুটা আপনাদের উপলব্ধি হয়েছে না, জানা হয়েছে না? এই হ্যাঁ জানা বাবা। এবং ওই জানার মধ্যে বেশ কম আছে, জানায় বেশ কম আছে। তারপরে এরকম বিভিন্ন কিছু সম্পর্কে, যেমন একটা পয়সার কয়েন সম্পর্কে ছোট বাচ্চাকে একটাকে দিলে ওর ধারণা ওইটা দিয়ে একটা চকলেট কিনা যায়। একটা উদাহরণ আমরা কোথায় পড়ছিলাম যে এটা। তারপরে আরেকজন বড় মানুষকে দিলে এগুলো শুধু চকলেটের ব্যাপার না, এটাকে ভালো করে জমা রাখলে 100 টাকা হলে 100 টাকা হয়ে যায়, তখন 100 টাকা দিয়ে পুরো ব্যাগ ভর্তি বাজারও করা যায়। আবার এই পয়সাকে আপনি যদি কোনো ধাতব বিজ্ঞানীকে দেখান, তখন ওই পয়সার মধ্যে কোন রকমের ধাতব কতগুলো আছে, কিভাবে এগুলো বানানো হয় না হয়, এগুলো সবিস্তারে বহুত কিছু জানবে। আবার যখন এই আমাদের ধাতব জ্ঞানে বা চারি মহাভূত জ্ঞানে প্রকৃষ্ট ধারণা লাভী ব্যক্তি, তাকে যদি বলা হয় এটা চারি ধাতুর সমষ্টি মাত্র। এটা বিভিন্ন জনের হাতে গেলে বিভিন্ন জনের জ্ঞান গরিমায় বিভিন্ন রকম হয়, বুঝছেন? যেমন আমরাও এখনো চতুরার্য সত্য বুঝলেও জানলেও ওই শ্রোতাপত্তি মার্গ লাভীদের মতো করে জানা আমাদের হয় নাই, তখনের জানাটা আলাদা। এটা একদম ফাইনালি লোকোত্তর। এটাই হচ্ছে যে মূলত এই লোকোত্তর আর্য সত্য বা সম্যক দৃষ্টি। সবাই ঠিক আছে যার যার মতো করে। আবার এটা সুন্দর করে শুনছেন, এটা ইয়ে করে রাখবেন, ভালো করে সেভ করে রাখবেন কথাটা। লোকীয় সম্যক দৃষ্টি এবং লোকোত্তর সম্যক দৃষ্টি। এরপরের লাইন, মূল অনুসারে অকুশল কর্ম বিচার করিলে বিষয়টি প্রাঞ্জল হইয়া যায়। এখানে মূল অনুসারে বলতে লোভ, দ্বেষ, মোহ, এই অকুশল এটার অনুসারে যদি অকুশল কর্ম বিচার করা যায়, তাইলে আমাদের লোকীয় সম্যক দৃষ্টি আর লোকোত্তর সম্যক দৃষ্টি বিষয়ে আমরা বুঝতে পারবো মনে হয়। অর্থাৎ 10 অকুশল কর্ম সম্বন্ধে এবং তাদের মূল অলোপ, অদেশ, অমোহ সম্বন্ধে জ্ঞান ও লোকীয় সম্যক দৃষ্টি, এটা ওদিকেও বুঝিয়েছে এদিকেও বুঝিয়েছে, কুশল পক্ষীয় ভাবেও। হ্যাঁ, মূল অনুসারে কুশল কর্ম বুঝিবার চেষ্টা করিলে এই সম্বন্ধে বহু কূট প্রশ্নের সততই মীমাংসা হইয়া যায়। এটা একদম মূলভাবে বুঝলে, মূল কার্যক্রম থেকে আমরা যেভাবে বুঝে আসছি, হ্যাঁ, অনেক প্রশ্নের আপনা আপনিভাবে সমাধান হয়ে যায়। কিভাবে? আমরা যেভাবে এই মোহ বলি বা লোভ বলি বা দেশ বলতেছি, এদের উৎপত্তি সম্পর্কে আমরা জানি আসছি না? ওই লোভের মধ্যে কি কি আছে, কি কি প্রত্যয়ের সংযোগ বা কি কি চৈতসিকের সংযোগ ঘটেছে, আমরা মোটামুটি একটু আইডিয়া আমাদের আছে না? লোভ একক কোনো বিষয় না, এটা তো আমরা জানি না? ওই জাতীয় জ্ঞান যখন আপনার কাছে মোটামুটি একটা থাকবে, আপনি বুঝবেন এই প্রত্যয় জ্ঞানে জ্ঞানী বা চৈতসিকের সংযোগ জ্ঞানে জ্ঞানী, সংস্কার জ্ঞানে জ্ঞানী হবেন, তখন বলতেছে যে এটা লোকীয়ভাবে সম্যক দৃষ্টি। আমরা যে কথাগুলো বারবার বলি, ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিককে জিজ্ঞেস করতে বলতেছি যে বেদনাকে জিজ্ঞেস করেন, বেদনা তুমি কিরকম? বেদনায় বলে যে না, কোথায় আমি, আমাকে এরা সবাই সাহায্য করে বলে আমি বেদনা নামক অবস্থা। ঠিক একইভাবে লোভকে জিজ্ঞেস করলেও লোভ তুমি কি, ও বলবে যে কোথায় আমি লোভ, ওরা 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 সবাই সাহায্য করেছে বলে আমি লোভ নামক অবস্থা সৃষ্টি হতে পেরেছি। আবার ওইভাবে খুঁজতে গেলে লোভ নামক কোনো অবস্থা আর নাই। ওভাবে বিভাজন করতে গেলে
লোভ নামক কোনো অবস্থা নেই। এই জাতীয় জ্ঞান, ওই বিষয় সম্বন্ধে জ্ঞান ধারণা থাকা, এটা হচ্ছে যে লোকীয়ভাবে সম্যক দৃষ্টি। এবং এবং এই জিনিসটা ওইভাবে বুঝলে, ওই পর্যন্ত গিয়ে বুঝলে নর্মালি অনেক প্রশ্নের, অনেক এই ব্যাপারগুলো এমনিতে সুসমাধা হয়ে যায়, বুঝছেন? যেমন আজকে আমরা বললাম কি, প্রত্যয় জ্ঞানে জ্ঞানী হইলে বা এই ধাতব পদার্থের মিশ্রণ সংমিশ্রণের জ্ঞানে জ্ঞানী হইলে, যেমন আপনারা আগে কখনো জানেন নাই, বুঝেন নাই, বিচি আগে না গাছ আগে। আজকে কি সুন্দর সমাধান হয়ে গেল না? এখন আর কেউ আপনাদেরকে ইয়ে করতে পারবে? কি আগে? গাছ আগে, গাছ আগে, গাছ আগে, ঠিক সে কথাও সেভাবে মানে একান্তেই বলা যায় না। এটা সিস্টেমে এটা হতে ওই সিস্টেমটা ওর মানে মাথায় ঢুকতে হবে। হ্যাঁ, নামরূপের মধ্যে এটা তো আমরা ওই আদি অন্ত বিরহিত করেছি না। এই প্রশ্ন হচ্ছে যে আদি অন্ত বিরহিত, এটার আদি দেখা যায় না। কয়েকদিন আগে আমরা পড়ে আসছি, মনে আছে? কয়েকদিন আগেও যে আমরা পড়ে আসছিলাম না, এটা আদি না অন্ত নাই। হ্যাঁ, অন্তর সিস্টেম নাই, অন্তত আমি দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, অন্তত আমার অদেখা। কিন্তু আদিটা কেউ দেখার চেষ্টা করেছেন কারা? যারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভ করার পরে যাদের ইয়ে হয়েছে, জাদেশ্বর জ্ঞান উৎপন্ন হয়েছে। আমার জন্য আপনার জন্য এগুলো কোনো কিছু না, কিন্তু বুদ্ধ আমার জন্য আপনার জন্য বুদ্ধ কথা বলেনি। বুদ্ধ কথা বলেছেন, বুদ্ধ এই বিষয়গুলো বলেছেন যারা এইভাবে জাতিস্বর জ্ঞান লাভ করেছেন। কেউ এক জন্ম জাতিস্বর জ্ঞান লাভ করেছেন, ও এক জন্ম পর্যন্ত না, আমি দেখেছি এক জন্ম আছে, যেটা আমরা ইয়াতে পড়ে আসছিলাম কোথায়, ব্রহ্মজাল সূত্রে। হ্যাঁ, এবং ওখানে আমরা এমনও ব্যক্তি দেখেছি বহু সংবর্ত বহু বিবর্ত কল্প পর্যন্ত তার জন্ম চক্র, জন্ম প্রক্রিয়া তিনি দেখতে পাচ্ছেন, এবং সেখানে তার কোনো অন্ত খুঁজে সেখানে পান নাই। চলতে রয়েছে এই কার্যক্রমগুলো না। সুতরাং ওই সম্পর্কে বুদ্ধ শেষ পর্যন্ত কি দিলেন রেজাল্ট? আদি অদৃশ্য, আদি অদৃশ্য, কিন্তু কেন শুরু হয় বা এটা কিভাবে পুনরায় কিভাবে উৎপত্তি হতে পারে, এটার কারণ পাওয়া গেছে। এখন আমাদের ওই আদি নিয়ে আর টানাটানি করা আমাদের দরকার নাই। আমাদের সমস্যা হচ্ছে যে এখন আমরা তীর খাইছি, এখন তীরটা ছুটিয়ে ওখানে ওষুধ দিয়ে মলম দিয়ে লাগিয়ে ভালো সুস্থ করে বেঁচে থাকা, যতটুকু জীবন আছে ততটুকু ওই জীবনটাকে সুন্দর করে উপভোগ করা। আর যদি ওই ভিক্ষুর যে উদাহরণ বুদ্ধ দিয়েছিল, উদাহরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। কি উদাহরণ দিয়েছিলেন? যে তোমাকে তীর মেরে দিয়েছে, তুমি এখন যদি বলো যে কি না আমাকে আগে কে তীর মারছে এটা আমাকে দেখতে হবে, যেমন আপনি যদি বলেন যে কি না আমার ওই আদি আমাকে আগে দেখতে হবে, তারপর অন্য সব কাণ্ড কারখানা করবো আমি, তাহলে আপনি আদি দেখতে দেখতে আপনার এই জীবন জীবনিকা শেষ হয়ে যাবে, আপনার আর কোনো কিছুই করা দেখা আর হবে না। হ্যাঁ, উপাসক কি বলতে চাচ্ছেন? প্রাঞ্জলটা মানে কি পরিষ্কার না? প্রাঞ্জল ওই বলছে। হ্যাঁ, প্রাঞ্জল, প্রাঞ্জল মানে হচ্ছে যে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা যখন এখানে আবারও আমরা পড়বো, পাঠান একটু পড়বো, পাঠানের একটু আলোচনা তো আছে। পাঠান তথা চৈতসিকের সম্প্রয়োগ নামক একটা অধ্যায় আমরা মোটামুটি একটু পড়েছিলাম না? চৈতসিকের সম্প্রয়োগ পড়েছি না?
না পড়ি নাই? দীপেন বাবু, আমরা এর মধ্যে এই পর্যন্ত চৈতসিকের সম্প্রয়োগ পড়া হয়েছে? ব্রাদার চৈতসিকের চ্যাপ্টার যেটা ছিল ওইখানে মনে হয় শেষের দিকে থাকতে পারে সম্পর্ক চৈতসিকের। এই চৈতসিকের সম্প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকলে তখন এই বিষয়গুলো অত্যন্ত প্রাঞ্জল আর কি। অর্থাৎ আপনার লোভ কি, লোভ সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে, দেশ কি, দেশ কোন কোন বিষয়ের কারণে এই দেশটা উৎপত্তি হতে পারে, দেশ তো আন্দাজ করে উড়ে এসে জুড়ে কোথাও বসে নাই, এটা সিস্টেম আসতে করে উৎপন্ন হয়। যে আমাদের কাছে এখন দেশ আছে বলতে পারবেন? নাই বলাও যাবে না। পরিস্থিতি উৎপন্ন হইলেই আমার মানে স্বজাতীয়, আমার পরিচিত, আমার জ্ঞাতি স্বজন কেউ একটা মানে সমৃদ্ধির একটা অবস্থা পেয়ে গেছে, কিন্তু আমি মনে মনে চাই না যে ও আমার থেকে উপরে উঠুক, আমার থেকে সমৃদ্ধ হোক, বা আমি চাই যে আমার থেকে টাকা খুঁজে খুঁজে চলুক সে সবসময়। এটা মানে আমাদের অভ্যাস, মজ্জাগত অভ্যাস, সবাই করতে করতে হয়ে গেছে আর কি। আমাদের মা বাবারাও করেছে এরকম, আমরাও এটাতেই অভ্যস্ত করেছি আস্তে আস্তে। এটা আমাদের মজ্জাগত একটা ব্যাপার হয়ে গেছে, যেটা মানে আমরা মুদিতে আমাদের উৎপন্ন হয় না। আমরা চাই যে ওরকম করে থাকুক, তার ডাউন থাকুক, একটু কিছু একটা সমৃদ্ধ হয়ে গেলে আমার একটা হিংসা উৎপন্ন হয়ে যায়। তাহলে ওই পরিবেশটা যখন ওরকম, চিত্তকে আপনি যখন ওরকম বানাবেন, তখন ও উন্নতি হইলে আপনার এই হিংসাটা বা আপনার এই এরকম একটা মানসিক কুকরানো একটা অবস্থা তৈরি হয়ে যায়, বুঝছেন না? তো এটা তো এমনি এমনি হয় নাই, আপনার আগের চিত্তও এরকম করে ব্যাপার আছে, মানে ব্রাইট না, ফুলাইট না, এটা খুবই ব্যতিক্রম ধরনের খারাপ মানুষের চিত্ত, খারাপ অবস্থার চিত্ত, ওটার সঙ্গে এই কার্যক্রমটা যখন সংযোজিত হয়, এরকম দেশের একটা অবস্থা ক্রমে তৈরি হয়। তাহলে দেশ তো ওই ওই বিষয়ের সংযোগে এই দেশের উৎপত্তি, না? বুঝছেন এখন? তো সেই জন্য বলতেছে যে ওই কার্যক্রমগুলো, ওই কার্যবিধি, কার্যপ্রণালীগুলো বুঝলে এটা বলা হচ্ছে যে আপনার একটা সম্যক দৃষ্টি, এটা লৌকিকভাবে সম্যক দৃষ্টি। সিস্টেমগুলো বুঝলে, কারণ ওই হিংসাটা আপনাকে এইভাবে কষ্ট দেয়, বুঝতেছেন আপনি? ও তাইলে আপনি ওই জায়গাতে ওটা উৎপন্ন হচ্ছে, এটা গিয়ে এটা হবে, এটা গিয়ে এটা হবে, এটা শেষ পর্যন্ত দেশ আকার ধারণ করবে। আর এই দেশ আকার বাচনিকভাবে অথবা কায়িকভাবে সম্পাদিত হইলে যার জন্য করব সে দুঃখ পাক বা না পাক, সে কষ্ট পাক বা না পাক, আমি কিন্তু পেয়ে যাব আমার দেশ চিত্ত উৎপন্ন হওয়া মাত্র। খুব মজার ঘটনা, বুঝছেন? জ্ঞানীগণ, পণ্ডিতগণ এই জন্য এটার যেখান থেকে সূচনা হচ্ছে একটু করে, সেখানে কোথায় কি করতেছো, সেখানে আটকে দেন। অভিধর্ম পড়ার মজা বা বৌদ্ধ ধর্ম পড়ার মজা, বৌদ্ধ ধর্ম জানার মজা এখানেই। একদম সূচনা হতেই মানে দেখতে পান, বুঝতে পান, স্মৃতিমান থাকলে, সজাগে থাকলে আর কি। আর যেমনি আছে এমনি চলতে থাকো না, তাহলে বুঝে যাবে না। একটুও যদি সজাগে থাকা হয় বুঝা যাবে, না হলে বোঝা যাবে না। আপনি বলেন, আমি বলেন, সবার জন্য একই কথা। এটাকে বলা হয় চিত্তানুপাচ্ছানা। এইগুলো অভ্যাস করতে করতে, প্রত্যেকদিন হাঁটতে, বসতে, খাইতে একটু একটু অভ্যাস করতে করতে, যখন আপনি আস্তে আস্তে 1 ঘন্টা ধ্যান করার সিস্টেম করে ফেলবেন বাড়িতে, এইটা বইটা 2-3 বার পড়লে দেখবেন যে আপনি এখন ধ্যান করতে পারতেছেন নিজে নিজে। 10 মিনিট থেকে শুরু করবেন, এরপরে 12 মিনিট, এরপর দিন 13 মিনিট, কিছু অনুভূতিও হবে না। 5 মিনিট থেকে শুরু করবেন, আজকে 5 মিনিট, ঠিক কালকে 7 মিনিট, এভাবে 2 মিনিট করে করে বাড়ান। দেখবেন একসময় কখন আপনি 4 ঘন্টা করে ধ্যান করতেছেন, আপনি নিজেও টের পাবেন না, কুল পাবেন না। এভাবে ক্রমান্বয়ে বেড়ে যাবে। প্রত্যেক দিন টাইম করে রাখবেন। যখন 2 ঘন্টা হবে, 2 ঘন্টা টানা বসে থাকলে তো আবার ফ্যামিলির ক্ষতি করে ফেললে ওটা আবার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তখন কি করতে হবে, যখন আপনি 2 ঘন্টা পেয়ে গেছেন, 60 মিনিট 60 মিনিট করে 2 বার, 2 ঘন্টা টাইম পেয়ে গেছেন, তখন এটাকে 2 ভাগ করবেন। অমুক সময়ে একবার, অমুক সময়ে একবার। বলবেন তো আমার ঘুমের টাইম, যারা স্মৃতি একাগ্র হয়ে গেছে, মানে বসলে চিত্ত চঞ্চল 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 হয় না, চঞ্চল হলে কিভাবে চোখ বেশি মিটি করবে, অথবা বসলে মাত্র এদিকে খাদ্যর, এদিকে চুলকার, নানা জাতীয় কেরেঙ্কাল, এগুলো থাকবে না। এক সময় মনটা খুব শান্ত স্থির করে থাকবে, বসে থাকতেই ভালো লাগবে। এইরকম অবস্থা যখন হয়, এটা ঘুমের থেকেও বেশি তৃপ্তিদায়ক।
ঘুম তো আমরা রেস্টের জন্য যাই, শারীরিক এবং মানসিক রেস্টের জন্য যাই না। ঘুমের মধ্যে যতটা তৃপ্তি পাওয়া যায় না, এরকম মন যখন শান্ত হতে থাকে, এটা একদম ধ্যান লাভ করতে হবে এমন না, প্রথম ধ্যান চলে আসতে হবে এমন না, এটা চলে না আসলেও একটা চিত্তকে আগের থেকে অনেক বেশি কন্ট্রোল বা অনেক বেশি কমাই ফেললে চিত্তের পরিধি, তখন এই প্রশান্তিগুলো আর আপনা আপনিই করে আসতে থাকে। ঘুমের থেকেও বেশি প্রশান্তি পাওয়া যায়, তখন আপনি ঘুমের টাইমটা থেকেও 1 ঘন্টা নিয়ে ফেলতে পারবেন। এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়াইতেই প্রত্যেকদিন চর্চা করতে করতেই আস্তে করে এই কলা কৌশলগুলো কিভাবে বিতর্ক চিনে গেছেন আপনি না, বিতর্ক চিনে গেছেন না অত্যন্ত ভালো রূপে, ওই বিতর্ক কিভাবে ঠিক করতে হয়, বিতর্কের কাজ কি, এই যখন করবেন তখন। এই বইয়ের শেষান্তে আমরা এই কিভাবে ধ্যান করতে হয়, ধ্যানের প্রণালীগুলো নিয়ে আরো বারবার আমরা আলোচনা করতে থাকবো। আজকে দূর পর্যন্ত থাক না, কয় লাইন হয়েছে? বিষয়টি প্রাঞ্জল হইয়া যায়, এদূর পর্যন্ত হয়েছে। 10 কুশল কর্ম সম্বন্ধে এবং তাহাদের মূল অলোপদেশ অমোহ সম্বন্ধীয় জ্ঞান ও লোকীয় সম্মুখ দৃষ্টি, একই কথা, ওটা বুঝলে এটাও কোনো সমস্যা নাই। আর মূল অনুসারে কুশল কর্ম বুঝিবার চেষ্টা করিলে এ সম্বন্ধে বহু কূট প্রশ্নের মীমাংসা সততই হইয়া যায়। এদের পর্যন্ত আমাদের পুরো কমপ্লিট হয়েছে। লোভ পরিত্যাগই দান। কোনো বিষয় দান দেওয়ার সময়, দিয়ে দেওয়ার সময় যখন আপনি ওই বিষয়ের থেকে পুরোপুরি লোভ ত্যাগ করে ফেলবেন, ওটাই দান। এখানের মধ্যে বিভিন্ন প্রকারের শ্রেণী বিভাগ আবার থাকে। আমি এই দানের পুণ্য ফলে আমি স্বর্গত্ব প্রাপ্ত হতে পারি যেন, এটা কিন্তু এক জাতীয় ত্যাগ। ওইটা জিনিস ত্যাগ করলেও আরেকটা বড় জিনিস আপনি আশা করে বসে আছেন, সেটা ত্যাগ, ঠিক আছে। এখানের মধ্যে কাম চিন্তা, কাম ভাবনা কিন্তু এখনো বিদ্যমান। আর যারা জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠতম অবস্থায় রয়েছেন, তারা শুধুমাত্র এই দানের পুণ্য প্রক্রিয়ায়, পুণ্য সহযোগে আমার চিত্ত অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ হোক, এবং ওই জ্ঞান সমৃদ্ধ চিত্তের দ্বারাই যাতে আমি কি করতে পারি, লোভ দেশ মোহের অন্তঃসাধন করতে পারি, বা তৃষ্ণার অন্তঃসাধন করতে পারি, নির্বাণ প্রত্যক্ষ করতে পারি। এটা জ্ঞানীগণের প্রার্থনা, শ্রেষ্ঠ জ্ঞানীগণের প্রার্থনা। এই শ্রেষ্ঠ জ্ঞানীগণের মধ্যে আরো কিছু কিছু আছেন সম্যক সম্বুদ্ধের মতো। এই পুণ্য প্রক্রিয়ার মাধ্যমে আমি যেন সম্যক সম্বুদ্ধি লাভ করতে পারি, নিজেও মুক্ত হব, সে সঙ্গে আরো অনেক প্রাণীকুলকে মুক্তির পথ দেখাবো। এটা মহা জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠতম জ্ঞানীদের কার্যক্রম। এটা লোভ পরিত্যাগই দান, এখান থেকে আমরা কালকে পড়ব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে দারতেনা তথাং